আসসালামু আলাইকুম। এইচএসসি ২৮ ব্যাচের যারা তোমরা কমার্সে আছো, আজকে তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়টা নিয়ে কথা বলবো। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার ২ টা বিষয় নিয়ে কথা বলবো। তো তোমরা যারা আমাদের চ্যানেলের এই ২ টা ভিডিও দেখোনি, তারা অবশ্যই এই ২ টা ভিডিও দেখে নিবা। এখানে মূলত আমি কমার্সের জন্য ভিডিওগুলো বানিয়েছি। তো তোমরা এগুলো একটু দেখে নিবা। এইটাতে মূলত আমি সাবজেক্ট চয়েস, অনলাইন কোর্স, তারপর বই সম্পর্কে কিছু আইডিয়া দিয়েছিলাম। আর তোমাদের স্পেশাল একটা বুক লিস্ট নিয়ে এই ভিডিওতে কথা বলেছিলাম। তো তোমরা ওই ২টা ভিডিও দেখে নেবে, তোমাদের অনেক উপকার হবে। এই হচ্ছে তোমাদের বই আর কি। তুমি যেই রাইটারের বই কিনো না কেন, তোমার এরকম 4টা পার্টি থাকবে। তো এটা নিয়ে বুক লিস্টের যে ভিডিওটা ছিল ওইটাতে কথা বলছি, ওইটা নিয়ে আমি আর কথা বলবো না। ওই ভিডিওটা দেখে তোমরা দেখে নিও। এখন আমি তোমাদেরকে অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তোমাদের অধ্যায়গুলো নিয়ে কথা বলবো, দেন কিছু টিপস তোমাদেরকে দিয়ে দিব। তো ফার্স্টে তোমাদের মান বন্টনটা নিয়ে কথা বলি। হিসাব বিজ্ঞানের টোটাল মার্ক হচ্ছে 200 কীভাবে? কারণ তোমাদের পত্র হচ্ছে 2টা, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তাইলে 100 করে মার্ক হয় কত? 200। ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার। দেখো, তোমাদের 2 পত্রেই মোট 11টা সৃজনশীল তোমাদের পরীক্ষায় আসবে। তুমি অ্যান্সার করবা হচ্ছে 60টা। এখন এর মধ্যে 2টা বিভাগ থাকবে, একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ। তো ক বিভাগ থেকে তোমার আর্থিক বিবরণী আসবে। আর্থিক বিবরণী তো তোমরা চিনো, তাই না? এই যে আর্থিক বিবরণী 2টা আসবে ক বিভাগে, এই 2টা তোমাদেরকে বাধ্যতামূলক অ্যান্সার করতে হবে। এখানে হচ্ছে 20 মার্ক। তোমরা জানো প্রত্যেকটা সৃজনশীল 10 মার্ক করে আসে, তাই না? তো এখানে হচ্ছে তোমার 20 মার্ক বাধ্যতামূলক। এটা তুমি অ্যান্সার করলে 20 মার্ক পাবা। অর্থাৎ তোমার মোট 70-এ না, 60টা সৃজনশীল অ্যান্সার করলে 7×10 70 মার্ক। তো এই 70 মার্কের মধ্যে 20 মার্ক তোমার বাধ্যতামূলক দিতেই হবে ক বিভাগ থেকে, আর্থিক বিবরণী থেকে। এটা যদি না দাও তাহলে তোমার 20 মার্ক এখানেই ক্রস। ঠিক আছে, এটা বাধ্যতামূলক দিতেই হবে। তারপর খ বিভাগ থেকে, মানে অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে আর্থিক বিবরণী বাদ দিয়ে মোট তোমার 9টা প্রশ্ন থাকবে। 9টা থেকে তুমি যে কোনো 5টা অ্যান্সার করতে পারবা। কেমন? এভাবে হচ্ছে তোমাদের মান বন্টনটা। তো এখানে এমসিকিউ তোমাদের থাকবে 30 মার্ক, তো সিকিউ থাকবে হচ্ছে 60টা অ্যান্সার করবা। ক বিভাগের 2টা বাধ্যতামূলক এবং খ বিভাগ থেকে 5টা। তোমার 5 আর 2 7 মানে 70 মার্ক। ওকে, এইবার হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সূচিপত্রটা নিয়ে আমি বসলাম। তোমরা জানো তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিছো, সেজন্য তোমাদের জন্য অনেক বড় ভেজাল হবে। কেন ভেজাল হবে? কারণ তোমরা কোনো বইয়ে শেষ করতে পারো নাই। তোমাদের হিসাব বিজ্ঞানের 9-10-এর বইটা তোমরা ভালোভাবে পড়তে পারো নাই। একটা কথা আপু সত্যিকার অর্থে তোমাদেরকে বলে দিই, দেখো, তোমাদের 9-10 অর্থাৎ এসএসসিতে যেই বইটা ছিল হিসাব বিজ্ঞানের, ওইটার একদম হুবহু তোমার ইন্টারের বইয়ের সাথে মিলে, একদম হুবহু মিলে। ঠিক আছে, 2-1টা চ্যাপ্টার খালি বাড়তি দেওয়া। সো ওই বইটা আগে শেষ করে আসবা, দেন হচ্ছে এটা ধরবা, তাহলে তোমার কাছে বিষয়গুলো ইজি লাগবে। এই কথাটা কিন্তু আমি ওই যে আরও 2টা ভিডিও কমার্সের জন্য বানাইলাম, ওই 2টা দেখতে বললাম, ওইখানে বলা আছে। আচ্ছা, যাই হোক, এখানে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে মোট 10টা চ্যাপ্টার আছে। 10টা চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন আসবে? 11টা কোশ্চেন। কেননা তোমাদের আর্থিক বিবরণী থেকে 2টা কোশ্চেন আসবে, তাই না? তো ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান পরিচিতি হচ্ছে তোমাদের 9-10 যে প্রথম অধ্যায়, হিসাব সমীকরণ ছিল, তাই না? হিসাব সমীকরণ ছিল, তোমরা হয়তো ছিল এইটা চ্যাপ্টারটা শর্ট সিলেবাসে, আমি শিওর জানি না, আমি ওইখানে দেখিও নাই। আমি তোমাদেরকে বলে দিচ্ছি জাস্ট ওই জিনিসটা আছে এটাতে। এরপর হচ্ছে হিসাবের বইসমূহ। এইখানে অনেকগুলো টপিক আছে। তোমাদের জাবেদা আছে, খতিয়ান আছে, দেন নগদান বই আছে, আরও অ্যাটসেট্রা। তোমাদের ক্রয় জাবেদা আছে, বিক্রয় জাবেদা আছে, নগদ প্রাপ্তি প্রদান, এইসব বিষয়, মানে যত টোটাল জাবেদা, খতিয়ান, নগদান বই 3টা মিলে টোটাল যা কিছু আছে সব কিছুই দ্বিতীয় অধ্যায়ে পেয়ে যাবা। তৃতীয় অধ্যায় নিয়ে একটু পরে কথা বলছি। চতুর্থ অধ্যায় হচ্ছে রামেল, এটা সবচেয়ে সহজ অধ্যায়, তোমরা জানো হয়তো বা 9-10-এ তোমরা করছো। পঞ্চম অধ্যায়টা, এটা হচ্ছে নতুন, এখানে হিসাব বিজ্ঞানের কিছু নীতিমালা নিয়ে আছে। এটা থেকে কোনো সিকিউ প্রশ্ন আসে না, ঠিক আছে? এটা থেকে প্রচুর এমসিকিউ আসবে। তুমি ধরতে পারো 3 থেকে 4টা এমসিকিউ এই চ্যাপ্টারটা থেকেই আসবে। যেহেতু কোনো সিকিউ নাই, সৃজনশীল নাই, একদম থিওরি, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 4টা মানে এমসিকিউ তুমি ধরেই রাখতে পারো আসবে। এখানে কিছু নীতিমালা মুখস্থ করা লাগে, যে হিসাব বিজ্ঞানের কোনটা কেন আসলে তুমি করছো, হিসাব বিজ্ঞানটা কেন করছো, এই সকল বিষয়। তারপর ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ। এখানে হচ্ছে তোমাদের আর্থিক বিবরণীতে তোমরা যে কুঋণ সঞ্চিতি করছো, ওইটা নিয়ে বিস্তারিত অনেক কিছু অঙ্ক। এটা একদম নতুন একটা চ্যাপ্টার, যেটা তোমাদের 9-10-এ ছিল না।
তারপর হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায় কার্যপত্র। কার্যপত্র এক তুমি বলতে পারো যে কার্যপত্রটা তোমাদের যে আর্থিক বিবরণী কিছু সমন্বয়, তারপর রেওয়ামিল, আর্থিক বিবরণী, বিশদায় বিবরণী, এগুলোর সংমিশ্রণে একটা পত্র আর কি, কার্যপত্র একটা ছক তৈরি করা লাগে। এটাও তোমাদের ছিল না, নতুন টপিক, তবে সহজ আছে। তারপর হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। আচ্ছা, তোমরা অবচয় অবলম্বন করছো না যে স্থায়ী সম্পদের অবচয় এত%, তো ওই জিনিসগুলো নিয়ে বিস্তারিত ম্যাথ হচ্ছে এই অষ্টম অধ্যায়, এটাও তোমাদের নতুন। তারপর নবম অধ্যায় আর্থিক বিবরণী, এটা তোমরা চিনো, এটা আপু তোমাদেরকে বলেও লাভ নেই, এটা তোমরা চিনো, আমি জানি। তারপর হচ্ছে তোমাদের দশম অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি। এটার কিছু কিছু অংশ তোমাদের 9-10 ছিল, তবে 9-10 কিছু অংশ থেকে এটা একটু ব্যতিক্রম। ইন্টারনেটটা, তো এটা সমস্যা নেই, এটা ইজি আছে, এত কঠিন না। এবার আসে তোমাদের তৃতীয় অধ্যায়, এই যে ব্যাংক সমন্বয় বিবরণী বললাম না, এটা হচ্ছে একটা ব্যাংক সমন্বয়, ব্যাংকের জন্য একটা বিবরণী প্রস্তুত করা লাগে, এটাও তোমাদের নতুন। তো তোমরা যদি হিসাব করো টোটালি তোমাদের 9-10 থেকে একদম ভিন্ন কয়েকটা চ্যাপ্টার হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, মানে এগুলো আগে ছিল না। হিসাব বিজ্ঞানের নীতিমালা, যদিও এটাতে সিকিউ নাই আপু বললাম। তারপর প্রাপ্য হিসাবে হিসাব রক্ষণ, এটাও তোমাদের ছিল না। কার্যপত্রও ছিল না। দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, এটাও ছিল না। মোটামুটি এগুলো হচ্ছে নতুন চ্যাপ্টার, আর বাকিগুলোর সাথে তোমরা একটু হলেও পরিচিত আছো, যেহেতু তোমাদের 9-10 পড়া হয়েছে। কেমন? এইবার আসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সূচিপত্রে। তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র মোট 10টা চ্যাপ্টার, তার মানে ইজিলি এখান থেকে 11টা কোশ্চেন দেওয়া, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবে, আর আর্থিক বিবরণীতে এক্সট্রা একটা কোশ্চেন আসবে। তোমরা জানো এটা 11টা যেহেতু কোশ্চেন আসবে। এখন কথা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র 10টা চ্যাপ্টার, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র 10টা চ্যাপ্টার। তো এখানে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব আছে প্রথম অধ্যায়। অব্যবসায়ী প্রতিষ্ঠানটা জিনিসটা কি আমি বলি। তোমাদের এই যে মসজিদ, মন্দির, তারপর হাসপাতাল, স্কুল, কলেজ, এগুলোকে কিন্তু তুমি ব্যবসায়িক প্রতিষ্ঠান বলতে পারবে না, এগুলো হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। অর্থাৎ তাদের এই সকল প্রতিষ্ঠানের আয়টা আসলে কিভাবে হয় সেই বিষয়গুলো নিয়ে পড়তে হয়। তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়, যেটা তোমাদের ব্যবসা উদ্যোগে, তোমরা নিশ্চয়ই অংশীদারি ব্যবসা সম্পর্কে পড়ছো তাই না? তোমাদের ব্যবসা উদ্যোগের চতুর্থ অধ্যায় ছিল ওই ব্যবসার কিছু হিসাব নিকাশ, খুবই সহজ একটা অধ্যায়, ঠিক আছে? এখানে 10-এ 10 কারেক্ট করা খুব ইজি। তারপর নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী বলা যায় তোমাদের আর্থিক বিবরণীর সাথেই কিছুটা রিলেটেড, এটাও খুবই সহজ একটা অধ্যায়। এখানে 10-এ 10 পাওয়াই অনেক সহজ। এখানে তুমি কঠিন বললে আমি বলবো যে এই 1 নম্বর অধ্যায়, এটা একটু কঠিন আর কি, একটু ব্যতিক্রম। এখানে একটু সমন্বয়ের ব্যাপার থাকে, মনে রাখবা সমন্বয়ের ব্যাপার যেখানে আছে। আর্থিক বিবরণী তোমরা করছো, তোমরা জানো ওই জিনিসটা একটু কঠিনই হয়। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন। আচ্ছা, যৌথ মূলধনী কোম্পানি সম্পর্কে তো তোমরা 9-10 পড়ছো, ওইটার কিছু হিসাব সম্পর্কে। তো যৌথ মূলধনী কোম্পানির জিনিসগুলো তো তোমরা 9-10 পড়ছো, ওই জিনিসগুলাই তোমাদের এখানে আছে আর কি। মানে তুমি ধরতে পারো তুমি 9-10 যেগুলো একটা মাত্র করে পড়তা, মানে অল্প কিছু টপিক, 1 পৃষ্ঠা টপিক, ওইটা এক একটা অধ্যায়ই আছে এখন, তাই না? এবার দেখো যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, দেখো এই পত্র প্রথম পত্র আর্থিক বিবরণী আছে, দ্বিতীয় পত্র আর্থিক বিবরণী আছে। প্রথম পত্রের যে আর্থিক বিবরণী ওইগুলো মূলত এক মালিকানা ব্যবসার জন্য করা হয়। কোন ব্যবসার জন্য? এক মালিকানা ব্যবসার জন্য। কিন্তু দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীটা যৌথ মূলধনী কোম্পানির জন্য। সব সেম, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, সবই সেম, জাস্ট ওই যে দায় প্লাস মালিকানা সত্ত্ব তোমরা করো না, ওইটা একটু ব্যতিক্রম, কারণ শেয়ারের ব্যাপার ট্যাপার থাকে যৌথ মূলধনী কোম্পানিতে। ওকে। তারপর হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, খুবই সহজ একটা অধ্যায়। তোমাদেরকে আমি বলি, তোমাদের কিন্তু আর্থিক বিবরণীতে কিছু অনুপাত ছিল, যে চলতি অনুপাত, তারল্য অনুপাত, ওই জিনিসগুলো এটাতে আছে। এটা তো 10-এ 10 তোলা সবচেয়ে সহজ। এখন শোনো, আর্থিক আমি যদি সত্যিকার অর্থে একটা অনেস্টলি একটা কথা বলি, তাহলে প্রথম পত্রের চাইতে দ্বিতীয় পত্র সবচেয়ে সহজ, কারণ এখানে কঠিন করার মতো কিছুই নাই। কমন কিছু টপিক বললে, ক খ গতে কমন কিছু 2-3টা টাইপ করলে এমনি হুবহু কমন তোমার পরীক্ষা চলে আসে। তারপর হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব, যেটা তোমাদের 9-10 11 অধ্যায় ছিল, যদিও এটা হয়তো বা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, এটাও আগের অধ্যায়।
এটা একমাত্র আগের অধ্যায়, আর বাকি সবগুলাই তোমাদের নতুন না। এটাও আবার তোমাদের আগের অধ্যায়, আর্থিক বিবরণী বিশ্লেষণ, যেটা তোমাদের 9-10-এ তোমাদের কিছু অংশ ছিল। তারপর মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, সবচেয়ে সহজ একটা অধ্যায়, সবচেয়ে সহজ, ব্যাস নাই বুঝছো এটাতে। ব্যয় ও ব্যয় শ্রেণী বিভাগ, এটাও একটু কঠিন প্রথম অধ্যায়টার মতো। কঠিন বলতে এটা প্যাচ বেশি আর কি, প্যাচ বেশি। তারপর হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, এটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু নিয়ে কথাবার্তা বলা হয়েছে। ওকে, এগুলো হচ্ছে তোমাদের চ্যাপ্টার। দেখো আপু কিন্তু তোমাদেরকে মান বন্টনটাও বুঝিয়ে দিলাম, সূচিপত্রটাও বুঝিয়ে দিলাম। এখন কিছু টিপস দিব আসলে কিভাবে হিসাব বিজ্ঞান প্রথম পত্রটা পড়তে হয়। আসলে হিসাব বিজ্ঞান প্রথম পত্র পড়ে না, অবশ্য ম্যাথ প্র্যাকটিস করে, রাইট? আচ্ছা, 1 নম্বরে হচ্ছে তোমাদের ডেইলি 1.5 ঘন্টা এটার মধ্যে টাইম দিতে হবে। প্রথম যখন শিখছো তখন 2 থেকে 2.5 ঘন্টা টাইম দিবা, আর তোমরা ডেইলি 1.5 ঘন্টা অ্যাটলিস্ট এটাতে টাইম দিতে হবে। আর শোনো, নোট খাতায় অল চ্যাপ্টারগুলো নোট করবা, একটা নোট খাতা রাখবা, 2টার জন্য একটা রাখলেই হবে। একটু জাস্ট 2 দিস্তা দিয়ে বানাই নেবা, 2 বছর ইনশাল্লাহ কাভার হয়ে যাবে 2 দিস্তা দিয়ে। এত বেশি নোট তো আর লাগবে না, তুমি তো আর অক্ষর বাই অক্ষর নোট করবে না, তোমার প্রয়োজনীয় জিনিসগুলোই নোট করবা। সো একটা নোট খাতা বানাই নিবা, এটা তোমাদের জন্য ভালো হবে আর কি। নোট খাতায় সবগুলো চ্যাপ্টার, অ্যাটলিস্ট সেকেন্ড পেপারে সবগুলো চ্যাপ্টার নোট করার ট্রাই করবা, কেমন? তারপর হচ্ছে সিকিউ এমসিকিউ ক্লাসের তফাৎ। দেখো, তোমরা ইউটিউবে অনেকেই ক্লাস করো, দেখো তোমাদের সিকিউ, দেখো অনেক ক্লাস, শোনো, অনেক ক্লাস দেখবা যে একটু সিকিউ নির্ভর, যে এখানে সিকিউতে যাতে তুমি 10-এ 10 কনফার্ম করতে পারো ওই রকমভাবে পড়ায়। ওইগুলোতে কিন্তু এত বেশি বেসিক পড়ায় না, ঠিক আছে? ওই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, কেমন? সিকিউ আর এমসিকিউর মধ্যে অনেক তফাৎ আছে। এমসিকিউর যে কোয়েশ্চেনটা, এটা আসে কি তোমার বইয়ের একটা অধ্যায় প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা, এই প্রত্যেকটার মাঝে থেকে তোমাদের এমসিকিউ আসে। কিন্তু সিকিউ কি বাছাইকৃত, জাস্ট ক খ গতে আসে কিছু টপিক থেকে। তো ওই জিনিসটা বুঝতে হবে, সিকিউ কাভার করতে হবে, এমসিকিউ কাভার করতে হবে, ওই রকমভাবেই তোমাকে পড়তে হবে। ধরো তোমাকে সিকিউ একজনে বুঝাই দিল ইউটিউবে, বা তুমি কোথাও প্রাইভেট পড়ো সেখানে বুঝাই দিল, তখন তুমি বাসায় এসে কী করবে, সিকিউ করার পর এমসিকিউর জন্য তুমি বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে জাস্ট লাস্ট অধ্যায়, মানে একটা অধ্যায় ধরবা, যখন প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়ে নেবা, তোমার জন্য এগুলো এমসিকিউর জন্য কাজে দিবে। তারপর দেখো, বই নিজে পড়া, যেটা বললাম এমসিকিউর জন্য অনেক বেশি কাজ লাগবে। এখন বলতে পারো আপু হিসাব বিজ্ঞানে তো অনেকেই বলে যে ম্যাথ করলে নাকি সিকিউ টিকিউ, আমি যদি প্র্যাকটিস করে ম্যাথ করি তাহলে নাকি আমার এমসিকিউ কভার হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। দেখো, এমসিকিউ কিন্তু তোমাদের 2 ধরনের আসতে পারে। একটা আসতে পারে যে কিছুটা বেশিরভাগ থিওরি নির্ভর অনেক সময় আসতে পারে, অথবা বেশিরভাগ ম্যাথ নির্ভর। সো ম্যাথ নির্ভর আসলে তুমি বেঁচে গেছো, তুমি ওই সিকিউ প্র্যাকটিস করলে তোমার ম্যাথ এমনি কাভার হয়ে যায়। কিন্তু যখন থিওরি থেকে প্রশ্ন আসবে তোমরা ওইখানে পেয়ে যাবে কি গোল্লা, এই জিনিসটা মনে রাখতে হবে, বুঝছো? তো বই রিডিং পড়তে হবে, কেমন? আর হচ্ছে বোর্ড প্র্যাকটিস করতে হবে একটা চ্যাপ্টার শেষ করে, দেখে দেখে না। তুমি মানে কি করলাম, এখানে ধরো একটা বই খুলে রাখলা উত্তরপত্রটা, আর এইখানে তুমি লিখতেছো, তখন কি করলে এটা থেকে দেখা করবা। এরকম করলে তুমি ফেল করবা পরীক্ষা, নিশ্চিত থাকো। না দেখে প্র্যাকটিস করতে হবে, কেমন? না দেখে প্র্যাকটিস করার অভ্যাস থাকতে হবে। তোমাদের মধ্যে অনেকেই এমন আছে যারা আর্থিক বিবরণী স্কিপ করার চিন্তা করো, এটা ভুলেও করো না, কারণ তোমাদের আর্থিক বিবরণীতে 40 নাম্বার, প্রথম পত্রে 20 নাম্বার, দ্বিতীয় পত্রে 20 নাম্বার, এখানে 40 নাম্বার। সো ভুলেও এই জিনিসটা করো না, আর্থিক বিবরণীতে যাতে 40-এ 40 কনফার্ম করতে পারো ওই রকমভাবেই করবা। এইবার তোমাদের একটু ক্যালকুলেটর নিয়ে কথা বলবো। তোমরা যেহেতু 9-10-এ এত ভালোভাবে ম্যাথ ট্যাথ করা হয়নি, সো ক্যালকুলেটর সম্পর্কেও তোমাদের অত বেশি ধারণা নাই। সো তোমাদের ক্যালকুলেটর 2 ধরনের ক্যালকুলেটর সবচেয়ে বেশি তোমরা ইউজ করো, একটা হচ্ছে কেসিও 100 ms যেটা, আর হচ্ছে এটা হচ্ছে 991 ES বা ES প্লাস, যেটাই হোক। তো এইটা একটা। তো আমি সাজেস্ট করবো তোমাকে এটা ইউজ করার জন্য, কেমন? এটা ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হবে, কারণ এইটার মধ্যে বাটনগুলো একটু আপগ্রেডেড। এটা হচ্ছে ওল্ড মডেল, আমি এটা স্কিপ করতে বলবো, এটা তোমাদের অনেক সমস্যা হবে। কারণ তুমি হয়তো হিসাব বিজ্ঞান এটা দিয়ে কাভার করে ফেলতে পারবা, বাট ফাইন্যান্সটা এটা দিয়ে কাভার করতে পারবা না। তোমাদের যে ফাইন্যান্স সাবজেক্ট,
এটা লাগবেই। কেমন? তো তোমরা ক্যালকুলেটরের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবে, এইটা কেনার ট্রাই করবা। অবশ্য এইটার কালো ভার্সনও একটা পাওয়া যায়, এটার সেকেন্ড এডিশন বলে, ওইটাও কিনতে পারো, সমস্যা নেই। জাস্ট এই মডেলটা হলেই হবে, 991 এই মডেলটা হলেই হবে। কয়েকটা ইউটিউব চ্যানেল সাজেস্ট করে দিই। প্রথমেই নিউ কমার্স কোচিং সেন্টার, তোমরা হয়তো অনেকেই চেনো, নাজমুল স্যার খুবই ভালো পড়ায়। দ্বিতীয় হচ্ছে মোদের বিদ্যালয়, শরীফুল স্যার। আমি বলতে পারি যে মোদের বিদ্যালয় আর হচ্ছে নিউ কমার্স কোচিং সেন্টার মোটামুটি কাছাকাছি, দুইজনেই বেস্ট। আমি এখানে কোনো তুলনা করতে পারবো না, দুইজনেই খুব ভালো পড়ায়। তারপর আরেকজন টিচার আছে বিজনেস স্কুল, ওনার ভিডিওগুলো অনেক আগে, ওইগুলোও দেখতে পারো, অনেক ভালো বোঝায় সেই জন্যই তোমাকে সাজেস্ট করলাম। কেমন?